আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। ম্যাচের আগে অনফিল্ডের পর্দায় আমাদের একটা ভিডিও গিয়েছিল যার শিরোনামটা ছিল যে এই ম্যাচের পার্থক্যটা আসলে ডিফেন্ডাররা করে দেবেন যখন ফ্রান্স এবং স্পেন খেলছে। প্রথমত একটা বিষয়, স্যালিবার উঠে যাওয়াটা ফ্রান্সের জন্য সবচেয়ে বড় ধাক্কা, যেটা আমি মেনশন করেছিলাম যে ডিফেন্ডাররাই এই ম্যাচের পার্থক্য করে দিবে। দ্বিতীয়ত একটা চমৎকার ট্যাকটিক্স ব্যবহার করেছে স্পেন, যেটা আসলে হ্যান্সি ফ্লিকের অফসাইড ট্র্যাপ। অর্থাৎ আমরা বার্সেলোনাতে যেরকম দেখি যে হ্যান্সি ফ্লিক এক ধরনের অফসাইড ট্র্যাপ ব্যবহার করেন, স্পেন কিন্তু আজকে পুরোপুরি অফসাইড ট্র্যাপ ব্যবহার করেছে এবং সেটা আন্ডার দ্য লিডারশিপ অফ কুবার্সি। কুবার্সি বারবার যে কাজটা করছিলেন এই জায়গাটাকে স্ট্রেচ করছিলেন। যখনই মাঝখান থেকে এমবাপ্পের কাছে বলি, ডেম্বেলের কাছে বলি, কিংবা যার কাছে বলটা যাচ্ছে কেন অ্যাটাক ইনিশিয়েট করার জন্য, ঠিক ওই সময়টাতে কুবার্সি তার দলবল নিয়ে যে কাজটা করার চেষ্টা করছেন, সামনের দিকে স্টেপ ফরওয়ার্ড করে ফেলছেন। এবং এটা আসলে লাক বা সৌভাগ্য বলবো না, এটা হচ্ছে পিওর টাইমিং, পিওর ইন্টেলিজেন্স, পিওর ব্রিলিয়ান্স। এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 3বার অফসাইডের ফাঁদে পড়েছেন, 3বার এমবাপ্পে অফসাইডের ফাঁদে পড়েছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টেনশনাল। এই জায়গাটা স্পেন পুরোপুরি ইন্টেনশনালি সেই কাজটা করেছে এবং এমবাপ্পে যখন খুব কম সময়ের মধ্যে 3বার অফসাইডে পড়ে যাবেন, অফসাইডের ফাঁদে পড়ে যাবেন, তখন কিন্তু আর বোঝার বাকি থাকে না স্পেন কি করতে চাচ্ছে। এবং আলটিমেটলি ফ্রান্সের অ্যাটাকিং ইন্টেন্সিটির যে মানসিক মনোবলের জায়গাটা, সেই মানসিক মনোবলের জায়গাটায় কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে আসলে ফ্রান্স। এবং বারবার যখন এই অফসাইড ট্র্যাপটাকে ব্যবহার করা হচ্ছে, এক্ষেত্রে একটা অন্যতম বড় অবদান ছিল উনাই সিমনের। আমার কাছে মনে হয় যে সুইপার কিপার কি উনাই সিমন কি মিডফিল্ডার নাকি? যেইভাবে এই টাইপের যখন হাইলাইন ডিফেন্সে খেলছে স্পেন, অফসাইড ট্র্যাপ ব্যবহার করছে, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকার জায়গাটা, উল্লেখযোগ্য ভরসার জায়গাটা গোলকিপার উনাই সিমনেরই ছিল। এবং আজকে যেইভাবে তিনি সামনের দিকে এগিয়ে এসে আক্রমণগুলোকে প্রতিরোধ করেছেন, বোঝাই যাচ্ছে দ্য এন্টায়ার গেম ওয়াজ ভেরি মাচ ওয়েল রিহার্সড। পুরো গেমটা চমৎকারভাবে রিহার্স করা হয়েছে। আমরা গতকাল দিনের শুরুতে একটা ভিডিও করেছিলাম যেখানে আমাদের বৈশিষ্ট্য ছিল যে ফ্রান্সকে আটকানোর জন্য স্পেনের কোচ একটা বিশেষ ট্যাকটিক্সে খেলছেন, যেখানে খুব ক্লোজ একটা প্রেমিসেসের মধ্যে তারা নিজেদের মধ্যে পাসিং করবেন এবং পাসিং অপশন যাতে অ্যাভেলেবল থাকে প্রত্যেকের সঙ্গে, সেই একটা লেন তারা ক্রিয়েট করার চেষ্টা করছিলেন, ড্রিল তারা করছিলেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, বাম দিক থেকে বা লেফট ফ্ল্যাঙ্ক থেকে স্পেন অ্যাটাক করেছে সবচাইতে বেশি কুকুরিয়া, ভেরি মাচ আন্ডাররেটেড। তাকে নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না, খুব সুপারস্টার কাইন্ড অফ তকমা বাংলাদেশের মানুষের কাছে তার নাই, তবে ইউরোপিয়ান ফুটবল যারা দেখেন তারা খুব ভালো মতোই তার ব্যাপারে জানেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো কুকুরিয়া যেভাবে যখন তিনি বাদিক থেকে উঠেছেন, আমি 18তম মিনিটের একটা সিচুয়েশন আপনাদেরকে দেখাই। অলওয়েজ স্পেনের বাম পাশে একটা 2 ভার্সেস 1 কাইন্ড অফ সিনারি, অর্থাৎ 2টা পাসিং অপশন অলওয়েজ অ্যাভেলেবেল। এক্ষেত্রে রুইস যেরকম বাদিকে ভূমিকা রেখেছেন উইথ কুকুরিয়া, ঠিক তেমনিভাবে অলমোকেও দেখা যাচ্ছিল অ্যালেক্স পায়েনার সঙ্গে পজিশনটা চেঞ্জ করছেন, পজিশনটা শিফট করছেন। ম্যাচের একটা পর্যায়ে কিন্তু এই ব্যাপারটা দেখা গিয়েছিল। আর কুবার্সি এমনভাবে আসলে এমবাপ্পেকে মার্ক করে রেখেছিলেন এবং অফসাইড ট্র্যাপটাকে হোল্ড করে রেখেছিলেন এবং অফসাইড ট্র্যাপটাকে স্ট্রেচ করছিলেন, যে কারণে লাপোর্তেকেও দেখা যাচ্ছিল যে উইথ দ্য বল তিনি আসলে মুভ করছিলেন। সবকিছু মিলিয়ে স্পেনের এই খেলাটা ইট ওয়াজ ভেরি মাচ ওয়েল অর্গানাইজড। বাদিক থেকে অ্যাটাকের কথা যদি আমি বলি, তাহলে বাদিক থেকে ওই কুকুরিয়া অলওয়েজ, সেটা কুকুরিয়া কখনো সেটা রুইজের সঙ্গে বলেন, কখনো সেটা অ্যালেক্স বায়েনার সঙ্গে বলেন, কখনো অলমোর সঙ্গে বলেন, অলওয়েজ কিন্তু সেই জায়গাটা ইন্টারসেপ্ট করে কুকুরিয়াকে ঢুকতে দেখা যাচ্ছিল। হ্যাঁ, একটা কার্ড তো তিনি অবশ্যই খেয়েছেন মাইকেল ওলিসের সঙ্গে, আজকে তাকে মোটামুটি 8 মতো লেগে থাকতে দেখা গেছে। কুকুরিয়ার ব্যাপারে একটা বিষয় বলা হয় যে ডিফেন্সে নামতে সময়, অর্থাৎ ট্রানজিশনের সময়টায় এটা অনেক বেশি মাত্রা রিস্ক ফ্যাক্টর হয়ে যায় কিনা, তবে ডেফিনেটলি যেই টিমে আসলে পাও কুবার্সি আছেন, ওই টিমে রিস্ক ফ্যাক্টর বলতে আসলে ওইরকমভাবে কোনো কিছু নাই এবং স্পেনের খেলায় সেটার একটা চমৎকার প্রতিচ্ছবি কিন্তু দেখা গেছে। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমি অ্যাসিস্টের ব্যাপারটা বলবো। আমার কাছে মনে হয় যে তিনি কিভাবে বুঝলেন ওই জায়গাটায় প্লেয়ারটা যাবে, কিংবা একদম ওয়ানটাতে যেভাবে তিনি অ্যাসিস্টটা করেছেন, কিভাবে বুঝলেন যে ওই জায়গাটায় যেতে পারে বা ওই জায়গাটায় বলটা রিচ করতে পারবে। আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ সামথিং এলস। এবং অলমোর এই পুরো ম্যাচে তার পজিশনাল ফ্লুইডিটির কথা বলছি, এটা ছাড়াও তার যে কমন সেন্স এবং তার যে আইকিউ এর ব্যাপারটা, দ্যাট ইজ রিয়েলি সামথিং স্পেশাল। ওই
যেই ইটা তিনি দিয়েছেন, অ্যাসিস্টটা তিনি করেছেন, সেটার মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা প্রতীয়মান হয়েছে। সো ওভারঅল এই গেমটা আমার কাছে মনে হয় যে স্প্যানিশ কোচ খুবই ট্যাকটিক্যালি ডিল করেছেন এবং ডেফিনেটলি ডিফেন্সই এই ম্যাচটা জিতিয়েছে স্পেনকে, ডিফেন্সই এই ম্যাচটা হারিয়েছে ফ্রান্সকে। কারণ সেকেন্ড গোলটাও যদি দেখেন, সেকেন্ড গোলটায় যে জায়গাটা থেকে অ্যাসিস্টটা করেছেন অলমো, ডেফিনেটলি ডিফেন্ডার সেই জায়গার সময়টাই পাননি, সেন্টার ব্যাক পজিশনে যিনি ছিলেন। সো সব কিছু মিলিয়ে ডিফেন্সই এই ম্যাচটা বের করেছে এবং সেই সঙ্গে এই যে ফ্রান্সকে মনোবলটা ভেঙে দেওয়ার জন্য যে অফসাইড ট্র্যাপটা সাজানো হয়েছিল, এই অফসাইড ট্র্যাপটাই পুরো ম্যাচের মোমেন্টামটাকে পাল্টে দিয়েছে, ফলোড বাই উনাই সিমন সেই জায়গাটা যে সাপোর্টটা দিয়েছেন বা যে সার্ভিসটা দিয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।